আসসালামু আলাইকুম। আমি পলি। আমি আপনাদের এখন একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম, লিখেছেন প্রিমা ফার্নাস চৌধুরী। পর্ব তৃতীয় পরিচ্ছেদের 25 থেকে 27 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। মেহেদী সন্ধ্যা উপলক্ষে দল দলে অতিথিদের আগমনে মুখরিত সুলতান মহলের আঙিনা। বহুদিন পর সুলতান মহল জমকালো সেজেছে। শবনমের জন্য মেহেদি বাটা হয়েছে। মহলের মেয়ে বউদের জন্য যেসব পোশাক আশাক সাজগোছের জিনিসপত্র কেনা হয়েছে তা যার জিনিস তাকে বুঝিয়ে দিচ্ছিল হামিদা আর শাহানা। অপরূপাও আছে ওনাদের সাথে। শাহানা অপরূপার তটিনীর জন্য আনা শাড়িগুলো তাদের ভাগ করে দিয়ে দিল। তাদের পোশাক অন্যদের চাইতে আলাদা। তারপর আয়েশা, সায়রা, সোহিনী আর হুমায়রার পোশাকগুলো একে একে দিয়ে দিল তাদেরকে। আলিজার জন্য শাড়ি কেনা হয়েছে। তার শাড়িটা দেখে সবাই হেসে কুটি। সেও ভীষণ খুশি শাড়ি পেয়ে। সেটা নিচে গিয়ে সবাইকে দেখিয়েও আনলো। সন্ধ্যার দিকে নাদিরের বাড়ি থেকে কয়েকজন লোক এসেছিল বইয়ের জিনিসপত্র নিয়ে। সেখানে বিয়ের শাড়ি, গহনা আর সাজগোজের জিনিসপত্র ছিল। মেহেদি সন্ধ্যায় পরার জন্য শাড়ি পাঠিয়েছে তারা, সুরমা আতরসহ আরও ছোটোখাটো নানান জিনিস। শবনম তার চেহারা নিয়ে চিন্তিত। আরশির মুখে বসে খুঁটিয়ে দেখলো তার সারা মুখ দাগে ভর্তি। দাগগুলো এখনও তাজা। এগুলো ফিকে হতে মাস কয়েক সময় লাগবে। নাদিরের বাড়ি থেকে আগত সবাই বালুচরী দ্বীপের ঘটনাটি জানায় শবনমকে অস্বস্তির মুখে পড়তে হয়নি। কিন্তু যখন সে ওই বাড়িতে যাবে তখন তো অনেকেই তাকিয়ে দেখবে। তখন বলবে নতুন বউয়ের মুখ কি বিশ্রী গো বাবা, কত দাগ। তখন সে কত লজ্জায় পড়বে ভাবতেই গা শিউরে উঠল। নাদিরের সামনে তাকে কেউ কুৎসিত বললে সে তা সহ্য করতে পারবে না। নিজেকে খুব ঘৃণিত, অসুন্দর মনে হবে তার। কিন্তু যখন সে মেহেদি সন্ধ্যায় হলুদাব সাজে সাজলো তখন দেখলো তার মুখ ভর্তি কাটাছেঁড়ার দাগ ফিকে হয়ে গিয়েছে। তার বধূ সাজের কাছে আরশির সম্মুখে দাঁড়িয়ে মনে মনে আওড়ালো, আমি মোটেও অসুন্দর নই। তটিনী আর অপরূপার ভাগে বেনারসি শাড়ি পরেছে। দুজনের শাড়ির রং লাল টকটকে। দুজনের শাড়ির রং লাল হওয়ার পেছনের কারসাদি খুদে যার। তিনি শেজাদকে বলেছেন যাতে বউদের শাড়ির রং লাল হয়। দুজনের নিকাহ হওয়ার পর তাদের কখনোই লাল শাড়ি পরতে দেখেননি উনি। মহলের দুই বেগম এবার লাল শাড়ি পরবে। অপরূপার শাড়ি পছন্দ হয়েছে। তার মনেও আছে এরকম শাড়ি সে প্রথম পরেছিল যখন তার জীবনে নেমে এসেছিল চরম দুর্বিষহ। কি এক অদ্ভুত মায়াজালে বন্দিনী সে আগপিছু কিছু না ভেবে এমন একটা লাল রঙা শাড়ি গায়ে দিয়ে বাড়ি ছেড়েছিল আর কাকতালীয়ভাবে এসে পড়েছিল এই সুলতান মহলে। কেমন এক টানাপোড়েনের দিন ছিল সেসব। ভাগ্য তাকে কোথা থেকে কোথায় ঘুরিয়ে এনেছে। সেই কুহেলিকাভিত দিনগুলোর কথা মনে পড়লেই তার বুক ডিপ করতে থাকে, চোখ ঝাপসা হয়। ওই দেবদূতের মতো মানুষটা তার জীবনে না এলে কি হতো। সেই চরম দুর্দিনের কথাগুলো সে ভাবতে চায় না, স্মৃতিটুকুও রাখতে চায় না। সে যে মায়াজাল তাকে এই সুলতান মহলে নিয়ে এসেছিল সেই মায়াজাল কাটিয়ে আসছে সুলতান মহলের এক সুযোগ্য বেগম। কাটার আঘাতে ছিন্নভিন্ন তার আজ পুষ্পের বুকে বাস। আল্লাহ পাক তার জীবনে এমন একটা মানুষকে দিয়ে তার সমস্ত অপূর্ণতা গুছিয়ে দিয়েছেন। তার আর পিছু ফিরে তাকানোর প্রয়োজন পড়েনি কখনো মনে পড়েছে সেসব দিনের কথা। এতটা সুখী সে আজ দুঃখ তাকে ছুতেই পারে না। দুরু বুকে যে মানুষটার হাত সে ধরেছিল সারা জীবন পথ চলবে বলে, যে মানুষটা তার জীবনের সমস্ত আঘাত দূর করে দিয়েছে, তাকে সম্মান দিয়েছে, শান্তি দিয়েছে, নিজেকে চিনতে শিখিয়েছে, সেই সূর্য মানবকে সে এখন নিজের চাইতেও বেশি ভালোবাসে, সম্মান করে, চোখ বুজে বিশ্বাস করে। আজ বলতে বাধা নেই, উপরওয়ালা তার জন্য যে মানুষটা লিখে রেখেছিল সে মানুষটি তার জীবনের শ্রেষ্ঠ এবং সুন্দর মানব। সে মানবকে ভালো না বাসতে পারাটাই হতো তার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। কিন্তু সে আজ জয়ী। সে এক ন্যায়পরায়ণ, সৎ, বীর সম্রাটের প্রিয় বধূ আর তার দুই সন্তানের মমতাময়ী মা। তার জীবনের কোনো অপূর্ণতা আর অবশিষ্ট নেই। সে আজ নির্দ্বিধায়, নিঃসংকোচে নিজেকে সবচাইতে সুখী একজন মনে করতে পারে। শবনমের মেহেদি সন্ধ্যাটা বেশ ভালোভাবে কেটে গেল। শেজাদ সাফায়ে তার শেরহাম বিয়ের দিনের বন্দোবস্ত নিয়ে ব্যস্ত ছিল। এবারের অনেক মানুষকে দাওয়াত করা হয়েছে। বহুদিন পর সুলতান মহলে বিয়ের ধুম নেমেছে। সিবান রসাইঘর আর ভাইজানদের মধ্যে বার্তাবাহকের মতো কাজ করে যাচ্ছে। রসাইঘরে মেহমানদের জন্য খাবার দাবার পাক করা হচ্ছে। 4-5 জনের মতো নতুন বউ আনা হয়েছে। হুমায়রা, অপরূপা, তটিনী আর সায়রার সাথে হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে। কম বয়স হলেও মোটামুটি রান্নাঘরের সব কাজ সে পারে। বুদ্ধি হওয়ার আগ থেকেই সে কাজ করতো দাদির সাথে। এই মহলে তাকে রেখে দিয়েছিল তটিনী। তার সন্তানদের শত্রুদের মুখ থেকে যে মেয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিল সে মেয়েকে সে নিজের কাছে রেখে বড় করব বলে সিদ্ধান্ত নিয়েছিল। তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব শেরহাম নিয়েছিল। যদিও তারপরেই হুমায়রাকে মহলের সকলেই সাদরে গ্রহণ করেছিল। শেজাদ বলেছিল সে সিবানের বোনের মতো হয়ে থাকবে এই মহলে, কাজের মেয়ে হয়ে নয়। তাকে মহলের মেয়েদের মতো করে শিক্ষা দীক্ষা দিতে হবে, অস্ত্র চালনা শিখতে হবে। তার কোনো দিন
কোনো কিছুর অভাব হবে না। হুমায়রাও অল্প দিনের মহলের সবাইকে আপন করে নিয়েছিল। বাচ্চাগুলো তার প্রাণ। বাচ্চাগুলো না থাকলে বোধ হয় এই মহলটা তার কাছে অতটাও প্রিয় হয়ে উঠতো না। সৌরভ, আলিজা আর সোহাইবের কাছে সে প্রিয় হুমা ফুপ্পি। তখন এই জগরুটে শেরফাত সুলতানের খেলার সাথী হলেও এখন সে তার ছাত্রী। বছর দুয়েকের পার্থক্য থাকলেও তারা দুজন বন্ধুর মতো। গদবাঁধা নিয়ম অনুযায়ী তাকে ছোট সাহেব ডাকতে শেখানো হলেও সিবান সেই সম্বোধনটি পছন্দ করে না বিদায় হুমায়রাকে নাম ধরে ডাকতে হয়, নইলে সিবান উত্তর দেয় না। আলিজা শাড়ি পরার পর থেকে কোলে চড়ে বেড়াচ্ছে, কারণ সে শাড়ি পরে হাঁটতে পারছে না। কিছুক্ষণ শিবানের কুলে, কিছুক্ষণ হুমায়রার কুলে, কিছুক্ষণ ছাপায়েতের কুলে, নয়তো আশার কুলে চড়ে বেড়াচ্ছে। শেজাত মহলে আসার পরপরই সে শেজাতের কুলে ঝাঁপ দিয়েছে। শেজাত তাকে উপরে তুলে বলল, ও বাবা, এটা কে রে? এটা কি আমার আম্মা? আলিজা খিক করে হাসতে লাগলো। শেজাত গালে মুখে কপালে অসংখ্য আদর করে বলল, আব্বার আজকে অনেক কাজ মা, তুমি হুমার কাছে থাকো কেমন? হুমায়রা কুলে দিয়ে দিল তাকে। আলিজা হাত নেড়ে টাটা দিল তাকে। হুমায়রা গালে আদর করে বলল, পাকনি। আলিজা কুল থেকে নামার পায়তারা করলো। হুমায়রা তাকে নামিয়ে দিতেই সে হাঁটতে হোঁচট খেলো, আবারও দাঁড়ালো। এভাবে হাঁটতে হাঁটতে তটিনীর কক্ষের দিকে পা বাড়ালো। হুমায়রা তার পিছু যেতে যেতে বলল, তোমার কালু আব্বা নাই তো? আলিজা তার দিকে ফিরে আঙুল নেড়ে নেড়ে বলল, সুপ সুপ হুমা। শেজাদ তার কক্ষের দিকে এগুলো দেখলো সোয়াইব হেঁটে হেঁটে আসছে, গায়ে জড়ানো চাদরটা শেজাদের। সেটি সোয়াইবের গায়ে জড়িয়েছে। অনেক বড় হওয়ার দরুন চাদরটি মেঝেতে গড়াচ্ছে। সোয়াইব সেটিকে গড়াতে গড়াতে হাঁটছে। শেজাতের হাসি পেল। সোয়াইব তাকে দেখা মাত্র দৌড়ে এলো। হচটকিয়ে পড়ে যাবে তখনই শেজাত তাকে ধরে চাদরটা দিয়ে জড়িয়ে কুলে নিয়ে গালে আদর করে বলল, কি হচ্ছে এসব? সোয়াইব জবাব দিল, পচা মিয়া কোথাও নাই। পচা মেয়ে কোথাও নাই। পচা মেয়েকে দিয়ে কি করবেন? আম্মা ডাকছে। সে তো হুমা পুপির সাথে ঘুরছে। আপনি এই চাদর কেন নিয়েছেন? সোয়েব লাজুক হাসলো। সেজাদ হেসে তাকে কাদের এক পাশে তুলে নিয়ে গেল কক্ষে। অপরূপাকে ডেকে বলল, রূপাইটা কি? অপরূপা ফিরে চাইল, হেসে বলল, হ্যাঁ, আব্বার চাদর পরার বায়না ধরেছে, তাই দিয়েছি। শেজাদ চোখ ছোট ছোট করে সোয়াইবের দিকে তাকাতেই সোয়াইব খিক করে হেসে তার গলা জড়িয়ে ধরতেই শেজাদ মুখ দিয়ে সুসুরি দিল তার বুকে। সোয়াইব হাসতে লাগলো জোরে জোরে। আলিজা তৎক্ষণাৎ দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে বলল, এই কালু বাইচানের বন্ধু। কালু বাইচান আর কালু আব্বা কোথায়? শেজাদ আর অপরূপা তার কথা শুনে হেসে ফেললো। অপরূপা তাকে কুলে তুলে নিয়ে এলো, সোয়াইবের পাশে দাঁড় করিয়ে দিয়ে বলল, ভাইজান ডাকবেন, কতবার বলেছি। আলিজা দুঃখ পেল, ঠোঁট টানলো। শেজাদ চট করে তাকে বুকে চেপে ধরে বলল, রূপা তোমাকে কিন্তু খুব খুব মারবো। অপরূপা হাসতে লাগলো। দুই ভাই বোন চলে যেতেই অপরূপা জানতে চাইলো, আপনার খাওয়া দাওয়া হয়েছে নাকি শুধু কাজ করে চলেছেন? শেজাদ গায়ের পোশাক পাল্টে নিতে নিতে বলল, খেয়েছি। তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, কাল ভালোই বিয়েটা মিটে গেলেই হলো। এখন ঘুমাবো, চোখ দুটো জ্বলছে। অপরূপা বলল, আপনি শুয়ে পড়ুন, আমি আলু কমিয়ে দিচ্ছি। শেজাদ শুয়ে পড়ল, বলল, মলম দাও তো একটু, চোখ দুটো আর কপালটা টানছে। অপরূপা মলম নিয়ে এলো। পাশে বসে কপাল আলতো করে মলম লাগিয়ে দিতে দিতে বুকে থুতনি ঠেকাতেই গরম অনুভব হলো। কপালে হাত দিয়ে দেখলো কপালটা খুব গরম। এ কি, আপনার তো ভারী জ্বর এসেছে। আমি ডাক্তারবাবুকে বলি দাঁড়ান। শেজাদ তার হাত ধরে রেখে বলল, কিছু লাগবে না, একটা ভেজা কাপড় দাও কপালে, কমে যাবে। অপরূপা জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। ওষুধ এনে খাইয়ে দিল। ভেজা কাপড় এনে গা, হাতের তালু, পায়ের তালু মুছে দিয়ে কপালে পট্টি চেপে ধরে বলল, আপনি এমন কেন? শেজাদ মিহিসরে জানতে চাইল, কেমন? বড্ড অদ্ভুত, নিজের কথা একটুও ভাবেন না। তো কার কথা ভাবি? কারো কথা ভাবেন না। আমাদের কথা ভাবলে কি নিজের এতটা অযত্ন করতেন? শেজাদ বলল, জ্বর সবে মাত্র উঠেছে, আগে শুধু কপালটা টানছিল। আমি সত্যি তোমাদের কথা ভাবি না। ভাবেন না? শেজাদ ঘুম ঘুম কণ্ঠে বলল, তুমি এত চিন্তিত হচ্ছ কেন? ভালো তো বাসো না? অপরূপার চোখ দুটো ছলছল করে উঠল। শেজাদের চোখে ঘুম। অপরূপা তার কপালের পট্টি সরিয়ে কপালে, গালে, চোখের পাতায়, ঠোঁটে চেপে বলল, শুনছেন? বলো, আমি কি আপনাকে সত্যিই ভালোবাসি না? শেজাদ মৃদু চোখ খোলা অবস্থায় জবাব দিল, সেটা আমি জানবো কি করে? আপনি না আমাকে পড়তে জানেন? তাহলে এটা কি মিথ্যে বলতেন? তোমার মুখ দেখে শোনার জন্য যদি নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করতে হয় তাহলে তাই হোক। অপরূপার চোখ দুটো এবার কান্নায় কান্নায় ভরে উঠল। শেজাদের মুখের দুপাশে হাত রেখে বলল, আমার কথা শুনছেন? অপরূপা কথা বলতে পারছে না, তার কণ্ঠ থেকে আওয়াজ বেরোচ্ছে না। সে কপালটা শেজাদের বুকে ঠেকিয়ে নীরবে চোখের জল বিসর্জন দিল। মাথা তুলে কান্না দমিয়ে সে বলে ফেলল, আমি আপনাকে কতটা ভালোবাসি কি করে বুঝাই? কিভাবে বললে আপনি আর কখন আমাকে প্রশ্নবিদ্ধ করবেন না? কথাটা শেষ করে
ঝাপড়া চোখ দুটো মুছতেই সে দেখতে পেল শেজাদ ঘুমিয়ে পড়েছে। ফুপিয়ে ওঠে শেজাদের পোশাক খামচে ধরে বলল, আপনি সব বুঝতে পারেন, এটা বোঝেন না কেন? বলেই পুনরায় কপালটা বুকে ঠেকালো। তারপর আচমকা মাথা তুলতেই দেখতে পেল শেজাদের চোখ দুটো খোলা। চালাকি ধরতে পেরে রেগে মেগে হাত ছুটতেই শেজাদ হাত দুটো ধরে ফেললো। হেসে উঠল অপরূপার রাগ দেখে। তার বুকের নিচে চাপা দিয়ে কপালে গালে অজস্র চুম্বন করে বলল, তোমার বিলম্বিত ভালোবাসা কবুল কবুল কবুল। অপরূপা হাত বাড়িয়ে তার বুক জড়িয়ে ধরে শেষ কান্নায় বুক ভিজিয়ে তুলল ক্রমশ। হাঁটতে হাঁটতে আলিজার শাড়িটা প্রায় খুলে গেছে। সে শাড়িটা কোনো মতে জড়িয়ে ধরে মন খারাপ করে হেঁটে চলে আসছিল। শেরহামকে দেখা মাত্র খুশি হয়ে চিৎকার দিয়ে ছুটে আসতেই মুখ থুবড়ে পড়ে গেল। শেরহাম ছুটে এসে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলল, কেঁদো না। আলিজা ঠোঁট টানলো, কেঁদে বলল, চারি কুনে গেছে। শেরহাম গালে আদর করে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে দিয়ে ঘুমটা পরিয়ে কুলে তুলে নিয়ে বলল, বউ। আলিজা কান্না চেপে হাসলো, বলল, দেরি করছো কেন? শেরহাম অপরাধীর ভঙ্গিতে বলল, আর দেরি করব না। আলিজা আঙ্গুল নেড়ে বলল, আর দেরি করলে তোমাকে আমাল আব্বা তাস তাস মালবে। শেরহাম হু হু করে হেসে ওঠে। তার পেটে শুশুরি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর বাপ সবাইকে খালি মারে। আলিজাও তার তালে তালে হাসতে লাগলো। শবনমের ঘুম ভাঙতে দেরি হয়েছে। চোখ মেলার সাথে সাথে দেখতে পেল তার আশেপাশে এখনো আয়েশা আর হুমায়রা ঘুম। হুমায়রার পাশে বসে আলিজা বকবক করছে। গাঁদা ফুলের মালা পরা তার হাতে, সেটা নেড়েচেড়ে বকবক করে যাচ্ছে। শবনম চোখ ঢেলে জিজ্ঞেস করলো, মা কি করে? আলিজা তার দিকে ফিরে চাইলো, হাত নেড়েচেড়ে সে দেখিয়ে বলল, ইতা। শবনম হাত বাড়িয়ে ডাকলো, ফুপির কুলে আসো তো। আলিজা চলে এলো। শবনমের কুলে বসতেই শবনম তাকে জড়িয়ে ধরে গালে কপালে আদর দিয়ে বলল, ভাইজানদের ডেকে আনুন যান। আচ্ছা। তা শবনম পুপ্পি। দৌড়ে দৌড়ে চলে গেল সে। শবনমের বুক ভার। এদের ছেড়ে সে কিভাবে থাকবে? সোহাইব আর সোহরাব খেলছিল। আলিজা সোহরাবের পেছনে গিয়ে বলল, এই কালু ভাইজান, আচো আমাল চাতে। এই ভাইয়া, আমাল চাতে আচো। সোহরাব সোহাইবের দিকে তাকালো, দুপাশে মাথা নেড়ে জানালো সে যাবে না। সোহাইব বলল, আমরা যাবো না। আলিজা কান্না চোখে চেয়ে থাকলো। চলে যাওয়ার সময় হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে হাউমাউ করে কেঁদে দিল। সোহাইব আর সোহরাব ছুটে এলো। দুই ভাই তাকে টেনে তুললো। সোহরাব বলল, তুই বিতা পাইছো? তুমি বিতা পাইছো? সোহাইব মুখ দু হাত বুলিয়ে দিয়ে বলল, কানিও না কিমুন। আলিজা পিটপিট করে চেয়ে হাতের তালু দ্বারা গাল মুছে সোহরাবের মুখের দিকে ঝুঁকে বলল, তুমি আমার সাথে কথা বলছো? আর রাগ করলে কালু বাইচান। আর রাগ করবে কালু বাইচান? সোহরাব চুপ করে রইল। সোহাইব বলল, তুমি পোচা, কালু ভাইজান ডাকছো কেন আবার? তোমার সাথে কথা বলবে না ভাইজান। আলিজা ভয়ঙ্কর রেগে গেল। দু হাতে দুই ভাইকে ঠাস ঠাস মেরে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে দৌড়ে চলে এলো শবনমের কক্ষে। আয়েশা আর হুমায়রার মাঝখানে কাঁথার মধ্যে ঢুকে চুপটি করে ঘুমের বান্দরে পড়ে রইল। বিড়বিড় করলো, কালু ভাইজান ফুচা, কালু ভাইজানের বন্ধু বুচা। আয়েশা তাকে বুকে টেনে নিয়ে ভাবলো, ও মা, পাখি আজ তাড়াতাড়ি উঠলো কেন ঘুম থেকে? অন্যদিন তো ভোরের কাক ওঠার আগে সে উঠে যায়। মহল প্রাঙ্গণে খাওয়া দাওয়া চলছে। শবনমের সাজগোজ এখনো চলছে। তার পাশাপাশি সবাই সাজগোজ করছে। তার মধ্যে খবর এলো বরযাত্রীর জাহাজ ঘাটে এসে পৌঁছে গেছে। কাজীও হাজির। শবনমের সাজ সম্পূর্ণ করার তাড়া দিল শেরহাম। তটিনী সাজঘরের ভেতর হতে জবাব দিল, হয়ে গেছে। শেরহাম বলল, সোহরাবকে কাপড় চোপড় পরিয়ে দিসনি কেন? তোর বিয়ে যে, তুই সকাল থেকে সেজে চলেছিস। তটিনী বের হয়ে এলো। শেরহামের চোখাচোখি হওয়ার সাথে সাথে মুখ মুচড়ে দিয়ে বলল, ফকিন্নির মতো ঘুরে বেড়াচ্ছি এখনো, শুধু বড় বড় কথা। আমাকে ছাড়া কিছু পারো না? 10টা তো না, একটা মাত্র ছেলে, সেটাকে কাপড় চোপড় পরিয়ে দিতে পারছে না, ঢং। বলে হনহনিয়ে কক্ষের দিকে এগুলো। শেরহাম তার পেছন পেছন গেল। সৌরভ উদাম গায়ে দাঁড়িয়ে রয়েছে এখনো। তটিনীকে দেখা মাত্র হাসলো। তটিনীও হাসলো। ছেলেকে জড়িয়ে ধরে আগে আদর সোহাগ করে নিল। তারপর তার নতুন পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিয়ে আতর মেখে দিল। বলল, যাও ভাইয়ের কাছে। সৌরভ শেরহামের সাথে গলাগুলি করে চলে গেল। তটিনী শেরহামের পাঞ্জাবি পায়জামা বের করে দিয়ে বলল, তোমাকেও পরিয়ে দিতে হবে? শেরহাম বলল, যা দূর হ। তটিনী জিভ দেখিয়ে বের হয়ে গেল। সে গোসলখানায় ঢুকেছে। তার মধ্যে শেরহামের ডাকাডাকি। তাড়াহুড়ো করে গোসল শেষ করে এসে বলল, সমস্যা কি? আমার আতরটা কোথায়? খুঁজে পাচ্ছি না। বরযাত্রী এসে পড়বে এখন। তটিনী আতর খুঁজে দিল। বলল, চোখ হাতে রেখে ঘোরো। শেরহাম আতরটা নিতে চাইল। তটিনী দিল না। বলল, কান ধরো। আমাকে অনেক গালাগালি করেছ। তনির বাচ্চা, রাগাবি না, তাড়াতাড়ি দে। কানে ধরো। শেরহামের বাচ্চা। শেরহাম হাঁ করে চেয়ে রইল। তটিনী তাকে পিছু করে দাঁড়িয়ে চুল থেকে গামছা ছাড়িয়ে চুল ঝাড়ল। ইচ্ছে করে এমনভাবে চুলগুলো পেছনে দিয়ে গেল যাতে শেরহামের মুখের পানি ছিটে পড়ে। শেরহাম তার বাহু চেপে ধরে বলল, এক চড় মেরে দাঁত সবকটা ফেলে দেব। আতরটা দে।
তটিনী জেদ ধরে বলল, দেব না, কি করবে করো। শেরহাম তার কোমর টেনে কাছে নিয়ে এলো, শক্ত করে ধরে হাতটা চেপে ধরে আঁতরটা কেড়ে নিয়ে হেসে উঠে বলল, সিংহের সামনে তুই পুচকে ইঁদুর। তটিনী আঁতরটা কেড়ে নিল পুনরায়, গায়ে মাখিয়ে দিতে দিতে নাকেও ডলে দিল। শেরহাম কপাল কুঞ্চন করতেই তটিনী বলল, আমি ইঁদুর, তাহলে ইঁদুরের দাঁতের কামড় খাও। বলে শেরহামের বাহুতে দাঁত বসিয়ে দিল। শেরহাম ঘাট ধরে ঠেলে দিয়ে পেরিয়ে গেল কক্ষ হতে। নাদির প্রাঙ্গণে দাঁড়িয়েছিল শেহজাদ সাফায়েত আর শেরহামের সাথে। তাদের সাথে কথা বলছিল। শাহানা সাফায়েতকে ডেকে বলল, নতুন বরকে আমি মিষ্টি মুখ করাবো না, তোমরা সকলেই ওখানে দাঁড়িয়ে আছো। আজব। সাফায়েত নাদিরকে নিয়ে এলো। শাহানা তাকে মিষ্টি মুখ করিয়ে বলল, আসার সময় কোনো অসুবিধা হয়নি তো বাবা? না। কাশি প্লেট থেকে মিষ্টি তুলে মুখে পুরে বলল, অসুবিধা হবে কেন, বরঞ্চ পদ কেন ফুরোচ্ছে না, এ নিয়ে বেচারা কি যে অস্থির। নাদির তার পিঠে কিল বসিয়ে বলল, চুপ থাক। উপস্থিত সকলে হু হু করে হেসে উঠল। কাশিপ মিষ্টি খাওয়া শেষে আয়শাকে ডেকে বলল, জনাবা লাইসা খাতুন, এক গ্লাস পানি হবে? আয়শা হতবম্ব। লাইসা খাতুনকে কেন? আপনি? তোমার নাম আয়শা? আচ্ছা আয়শা খাতুন, এক গ্লাস পানি দিয়ে এই অধমের প্রাণ বাঁচান। আয়শা রেগে বলল, আমার নাম আয়শা মাহমুদা, খাতুন নয়। আগে পানি খাওয়ান, তারপর শেখাবেন খাতুন নাকি ফাতুন। আয়শা হনহনিয়ে চলে গেল। হুমায়রা পানি নিয়ে এলো। কাশিপ তাকে মজা করে বলল, তোমার নাম কি? তুমি কয় নম্বর বোন? হুমায়রা বলল, আমি তো আয়শা বুবুর ছোট। তার মানে আয়শা খাতুনের ছোট লাইসা খাতুন। হুমায়রা ফিক করে হেসে উঠে বলল, আমি হুমায়রা, লাইসা খাতুন নয়। কাশিপ হেসে উঠে তার মাথা নেড়ে দিয়ে বলল, পানির জন্য ধন্যবাদ পুচকি। পর্দার এপাশ ওপাশ বরকনে বসা, কাজী বিয়ে পড়ানো শুরু করেছেন। শবনমের পাশে তটিনীর অপরূপা আর সায়রা বসেছে। বরের পাশে বরের মামারা আর কনের মামারা বসেছে। পেছনে শেহজাদ, শেরহাম, সাফায়েত বসেছে। কাজী সাহেব বিবাহের খুতবা পাঠ শেষে ইজাব পেশ করে নাদিরের উদ্দেশ্যে বললেন, সুলেমান মাহমুদের সুকন্যা শবনম মাহমুদাকে 101 পয়সা মোহরানায় আপনার কাছে বিবাহ দিলাম, আপনি বলুন কবুল। শবনমের বুকটা ধুকপুক করছে। বর এসেছে সে শুনেছে, কিন্তু এখন অব্দি চোখের দেখায় বর বেশে নাদির মেহমাদকে সে দেখেনি। সত্যি কি সেই মানুষটার সাথে তার নিকাহ হচ্ছে? সেই মানুষটা যার মৃত্যুর খবর শোনার পর ছটফট করতে করতে তার অগণতি নির্ঘুম রাত কেটেছে। কি এক অবিমিশ্র যন্ত্রণা! কোনো নাম নেই, কারণ নেই। নিজেকে বুঝ দিতে পারছিল না তখন যে তার কেউ হয় না, যার সাথে তার কিছু নেই। তার অমন দুঃসংবাদটা শুনে কেন তার অমন লেগেছিল সে কাউকে তা বলতে পারেনি, না নিজেকে বোঝাতে পেরেছে। অথচ আজ সেই মানুষটিকে ঘুরে ফিরে তার জীবনে পদার্পণ করতে যাচ্ছে, যে হবে চিরসঙ্গী। কিন্তু এত সময় নিচ্ছে কেন? সমস্ত প্রতীক্ষা অপেক্ষার অবসান ঘটল অবশেষে। শবনম গম্ভীর কণ্ঠে শুনতে পেল, কবুল কবুল কবুল। কাজী হাসি মুখে তাকে বললেন, কন্যা আপনি কবুল। অপরূপা আর তটিনী তার কাঁধে হাত রেখে ভরসা জুগিয়ে বলল, কবুল বলো। শবনম তাদের দিকে তাকিয়ে রইল। তটিনী বলল, এমন সুন্দর সময়, সুন্দর মুহূর্ত সবার জীবনে আসে না। আমার জীবনে আসেনি, তুমি ভাগ্যবতী। বলো। শবনম ঠোঁট ভেঙে কান্না আটকে বলল, কবুল কবুল কবুল। সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। তটিনীকে জড়িয়ে ধরল শবনম। কেঁদে উঠল দুই বোন। কাজী সুন্নতি দোয়া পাঠ করলেন তাদের দাম্পত্য জীবনের জন্য। আল্লাহ তোমাদের উপর বরকত দিক ও তোমাদের দুজনকে কল্যাণের সঙ্গে মিলিত করুক। বিবাহ কার্যাতে মিটে যাওয়ায় শেষে শবনম স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে চলল। দুয়ারে সাজিয়ে সজল নেত্রে সবাই তাকে বিদায় জানালো। জাহাজ করে আসার পথে পুরোটা পথ শবনম ঘুমিয়েছিল। নাদির পাশে বসায় মাথাটা হেলে পড়েছিল তার বাহুতে। নতুন বউকে যদিও আলাদা করে বসানো হয়েছিল, তাই সেখানে কারো হস্তক্ষেপ ছিল না। তাই নাদির তাকে আগলে রেখেছে পুরোটা পথ। ঘুমিয়ে পড়ায় ভালো হয়েছে, নইলে সারাটা পথ কেঁদে কেটে ভাসাতো। মাঝপথে শবনমের ঘুম ভেঙেছে, আর তখন সে দেখতে পেল নাদির নিজেই ঝিমুচ্ছে। মাগরিবের আজান পড়েছে সেই কখন, এশার আজানের সময় হয়ে এসেছে। শবনম নাদিরের দিকে চোখ রেখে বাইরে একবার চোখ রাখলো। বড় বড় জাহাজ, ট্রলার দেখা যাচ্ছে। অসংখ্য মশাল জ্বলছে। কি জোরালোভাবে বাতাস বইছে, অথচ জানালা বন্ধ করতে ইচ্ছে করছে না ওর। নাদিরের হঠাৎ চোখ খুলে যেতেই সে দেখলো শবনম শুকনো মুখে তার দিকে চেয়ে আছে। শবনমের শীত লাগছে বুঝতে পেরে জিজ্ঞেস করলো, শীত? শবনম উপর নিচ মাথা নাড়ল। নাদির উঠে গেল। নাদিয়ার কাছে একটা চাদর নিয়ে এলো, শবনমের গায়ে জড়িয়ে দিয়ে বলল, ওখানে কি দেখছেন? শবনম উত্তর দিল, মাছের ট্রলার। দেখুন কতগুলো মাছ। শবনম পুনরায় তার দিকে ফিরল, বলল, আর কত দূর? বেশি না। রূপনগর থেকে অত দূর? আমি কি বছরের 6 মাসেও রূপনগরে আসতে পারবো না? কেন পারবেন না? যখন ইচ্ছে তখন আসতে পারবেন। সত্যি? তার জিজ্ঞেস করার ধরন দেখে নাদির হেসে ফেলল। বলল, আমি আপনাকে বন্দি করে রাখবো বলে মনে হয়? শবনম তার দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, না। নাদির হাসল। শবনমের বাম হাতটা তার দু হাতের জিম্মায়। দু হাতের মাঝখানে শবনমের ঠান্ডা হাতে ঠেলে দিতে দিতে সে ভাবতে লাগলো,
আর কতক্ষণ লাগতে পারে? শবনম হাতের দিকে এক পলক চেয়ে পুনরায় বাইরে দৃষ্টি রাখলো। ডান হাতে গাল মুছে নিতে নিতে আবারও গাল ভিজে উঠল। একদিনও হয়নি সে সুলতান মহল ছেড়েছে, অথচ মনে হচ্ছে কতকাল সবাইকে সে দেখে না। বুকের ভেতর ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েদের এত বড় বিসর্জনের কথা কেন আলোচিত হয় না? এর চাইতে বড় বিসর্জন কি হতে পারে? নিজের মা বাবা ভাই বোন আপনজনদের ছেড়ে অচেনা অজানা অল্প দিনের চেনা পরিচিত মানুষদের সাথে অন্য জীবনে পা দেয়া এ চারটিখানি কথা নয়। সে তো জীবনটাকে এভাবে কখনো ভেবে দেখেনি। তার চাইতে সায়রা বড় আপু কত ভাগ্যবতী, তাদের আপনজনদের ছেড়ে যেতে হয়নি। আজ শবনম বুঝতে পারছে কেন সোহিনী প্রত্যেকবার যাওয়ার সময় কান্নাকাটি আসার পরও তার বুকে বোধ হয় এমন জ্বলনি হয়, ছুটে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরতে ইচ্ছে করে সবাইকে। শেহজাদ ভাইজানের পাখিটা তার সাথে চলে আসবেন বলে কেমন কাঁদছিল। আর সোয়াইব আর সোহরাব শুধু নীরব চোখে চেয়েছিল। আব্বাও কেমন নীরব হয়ে গিয়েছিল, কোনো কথা বলেননি। আমার কথা থাকুক, মায়েরা তো সন্তানদের দূরত্ব কখনোই সইতে পারেন না। নাদিরের হাতের বাঁধন আরো মজবুত হয়ে এলো। হইচই শোনা যেতেই নাদির বলল, আপনার শ্বশুরবাড়ি চলে এসেছে। শবনম গাল মুছল, হাসার চেষ্টা করে বলল, আপনি আমাকে একা রেখে কোথাও যাবেন না কিন্তু। ভুলেও যাব না। আবারও বলছি, আমার কিন্তু বড় প্রাসাদ নেই। আমার শুধুই রাজাকে দরকার। রাজার প্রাসাদ হতে কতক্ষণ? নাদির হাসলো, বলল, আপনি আর কতক্ষণ কাঁদবেন? আপনি যতক্ষণ না থামাবেন। নাদির বলল, আচ্ছা। মাটির দোতলা ঘরটা নাদিরের বাবার। বহুদিন ধোয়া মোছা না থাকায় কালশিটে দাগ আর আশপাশের বহু ঝাড়ঝোপ গজিয়েছে। বিয়ের দুদিন আগে থেকে কাজ শুরু হয়েছিল। নাদিয়া নিজ হাতে সব দায়িত্ব নিয়েছিল। তার শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছেই। তাই সে সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে ভাইয়ের বউয়ের সাথে বাপের বিটেতে থাকবে। যদিও জানে না শবনম এই পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা। নতুন বউকে দেখার জন্য অসংখ্য মেয়ে মহিলাদের ভিড় জমেছে। সম্রাট সলিমুল্লাহর নাতনি এনেছে শুনে তারা নতুন বউ দেখার জন্য আরও কৌতূহলী। অনুপমা তার তায়েবা বেগম বাড়ির ভেতরে গিয়ে নিয়ে গেল শবনমকে, কক্ষে বসিয়ে মুরব্বিদের দেখতে দিল। সবাই নতুন বউয়ের মুখ দেখে দোয়া করে দিল। কেউ কেউ হাতের মুঠোয় বকশিসও ধরিয়ে দিল। নাদিরকে বলল, যাক, বউয়ের জন্য হলেও এবার অন্তত ঘরে দুয়ারে তোর ছায়া পড়বে। একজন বলল, বিয়ে করবে না বলে একদম ছক্কা মেরে দিয়েছে। সম্রাট সলিমুল্লাহর নাতনি বিয়ে করে এনেছে। নাদির বলল, তাতে কি হয়েছে? সে তো আমাদের মতোই মানুষ। নাদিয়া হেসে হেসে উঠে বলল, তোমরা ওর সাথে তর্কে যেও না, ওর সাথে পেরে উঠবে না। সবাই হাসাহাসি করতে লাগলো। নতুন চুলায় খাবার দাবার গরম করে রাতে অল্প স্বল্প খাওয়া দাওয়া হলো সবার। যদিও রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। শবনম নাদিয়ার হাতে দুলুকমা খেয়ে আর খায়নি। মানুষের ভিড় আর হইচই কমে এলে শবনমকে তার কক্ষে নিয়ে যাওয়া হলো। কক্ষটি ছোটোখাটো, সাজানো গোছানো। একটা বড় জানালা আছে। জানালার দরজা কাঠের। সেখানে গোলাপি রঙের পর্দা ঝুলছে। নতুন আসবাবপত্রের দেখা মিলছে। মনে হয় নতুন কেনা হয়েছে। বড়সড় যে দর্পণটি বসানো হয়েছে দেয়াল জুড়ে, সেটিও নতুন। একটা নতুন আলমিরা, কাপড় রাখার আলনা, দেয়াল জুড়ে কয়েকটা অঙ্কন কাজ। বিছানার চাদরও গোলাপি রঙের, তা ফুলের পাপড়ি দিয়ে ভর্তি। আরও হরেক রকমের ফুল দিয়ে বিছানার চারপাশটা সাজানো। শবনমের অনুভূতি হলো আজ তার বাসর। এই রাতটি প্রতিটা মেয়ের কাছে স্মরণীয় হয়ে থাকে। দুরু বক্ষে অচেনা অজানা অনুভূতির সাথে নতুন স্পর্শের সাথে প্রথম পরিচয়। অপর একটা মানুষের সাথে সম্পূর্ণরূপে জড়িয়ে যাওয়া, নিজের মনকে সমর্পণ করা। সেই মানুষটা যদি প্রিয় মানুষ হয় তবে পৃথিবীটাকে স্বর্গ মনে হয়। আর অপ্রিয় হলে তার এখনও মনে আছে সেই দিনের কথা, যেদিন বড় আপুর সাথে বড় ভাইজানের জোরপূর্বক নিকাহ হয়েছিল। সেই রাতটা এতটাই দীর্ঘ ছিল, মনে হচ্ছিল আর কখনো বোধহয় ভোর হবে না। শবনম নিজেই সাক্ষী ছিল আপুর কষ্টের দিনগুলির। তারপর আচমকা এক বোঝবাজির মতো পাল্টে গেল সম্পর্কের সমীকরণ। ঘৃণিত অভিশপ্ত সেই পুরুষ আপুর প্রাণ ভোমরা হয়ে উঠল। তাদের দেখে ভালোবাসার প্রতি যেমন একটা বিতৃষ্ণা জন্মেছিল শবনমের মনে, ঠিক তেমনি ধীরে ধীরে ভালোবাসার মতো মধুর সম্পর্কের প্রতি তার আস্থা জন্মেছে, সম্মান জন্মেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা মধুর হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ ভাইজান আর আপু। বাইরে থেকে তাদের দেখলে মনে হয় তাদের সংসার দুদিনও টিকবে না, অথচ ওদের সম্পর্কের ভিত কতটা মজবুত তা এক পলকে দেখে বোঝা সম্ভব নয়। আসতে পারি? শবনম খানিকটা চমকালেও অভিব্যক্তিতে তা প্রকাশ না করে ঘাড় ফিরিয়ে তাকালো। নাদিরকে দেখা মাত্র মৃদু হেসে বলল, ঘরটা আমার হয়ে গেছে। ইতিমধ্যে কোনো সন্দেহ আছে? যা ছিল তাও দূর হয়ে গিয়েছে। নাদির ভুরু উঁচিয়ে বলল, বেশ ভালো। আপনি কি এই শাড়ি নিয়ে রাতটা পার করবেন? মোটেও না, আপনার জন্যই তো বসেছিলাম। ওনারা বলেছিল যে বধূ সাজে বউকে একা মন ভরে দেখা লাগে।
নাদিরের ভুরু দ্বিগুণ কুঞ্চিত হলো। চোখ দুটো সরু করে বলল, কিন্তু আপনাকে তো আমি চিনতেই পারছি না। কে এই মেয়ে? শবনম শবনম তো এরকম না। শবনম বলল, যা, আপনি ভীষণ পাজি। নাদির হেসে উঠে বলল, ওই শাড়িটা পরে নিন, আমি আসছি। শবনম মাথা নাড়ল। শাড়িটা পাল্টে নিয়ে মুখ হাত ধুয়ে নিতেই নিজেকে অনেকটা হালকা লাগলো। চুলগুলো ছেড়ে দিয়ে আশ্রয় নিল হালকা করে। দর্পণের সামনে দাঁড়িয়ে গামছা দিয়ে নিজেকে দেখে ভারী একটা নিঃশ্বাস ফেললো। কক্ষে নাদিরের প্রবেশ দেখে এবার ভারী অস্বস্তি লাগতে শুরু করলো। কিভাবে সহজ হবে সে? এমন তো আগে কখনো লাগেনি। সে ফিরল না। নাদির পেছনে এসে দাঁড়িয়ে বলল, শাড়িটা আপনাকে মানিয়েছে। প্রশংসা শুনে লাজে লাল হওয়া শবনমকে অবাক করে দিয়ে নাদির বলে উঠল, পছন্দ তো আমার। শবনমের কানটা আবারও গরম হয়ে এলো। আয়নায় তাকাতেই সে পুনরায় লজ্জা পেল, কারণ নাদির এতক্ষণ আয়নায় তাকে দেখে কথাগুলো বলছিল। চি, কি লজ্জা! শবনম আঁচল তুলে মাথা ডাকবে তাও পারছে না। ঘরের এক কোণে লণ্ঠন জ্বলছে। সেই লণ্ঠনের আলোর তীব্রতা ক্রমশ কমে আসতেই শবনম অনুভব করলো পেছন থেকে দুটো হাত ক্রমশ তাকে বেঁধে নিচ্ছে। চুলের উপর তপ্তশ্বাস আশ্রে পড়তেই শবনম একপাশে হেলে হেলে গিয়ে চোখ বুজে বিড়বিড় করলো। কানের কাছে নিঃশ্বাসের শব্দটা ঘনীভূত হতেই শবনম তাকে জড়িয়ে ধরা হাত দুটোর নিচ হস্ত দ্বারা চেপে ধরলো। নাদির ফিসফিসিয়ে জানতে চাইল, ঘরটা কি বেশি ছোট হয়ে গেল? খানিকটা পর জবাব এলো, তাঁবুর চাইতেও অনেকটা বড়। তাঁবুতে রাখলে আপত্তি থাকতো না, একটুও না। নাদির তাকে তার দিকে ফিরিয়ে নিয়ে বলল, তাঁবু এত পছন্দ? শবনম তার দিকে ধীরে ধীরে চোখ তুলে চাইল, বলল, খুব। আর আমি? শবনম কপাল কুঞ্চন করে তাকে সরিয়ে পালাতে যাবে ঠিক তখনই নাদিরের দুবাহুর মধ্যে ফের বন্দী হলো সে। বুক থেকে মুখ তুলে বলল, আগে বলুন আমি কে? আমি কে হই আপনার? নাদির গর্ব করে বলল, আমার ঘরওয়ালি। শবনমের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল তখনই। অদ্ভুত একটা আনন্দে বুকের ভেতরটা ক্রমশ লাফিয়ে চলছে। তারপর চোখ দুটো বুজে এলো তার। কপালে হতে গড়াতে থাকা কয়েকটা উষ্ণ চুম্বনের প্রলেপ ছড়িয়ে পড়ল তার সমস্ত শিরা উপশিরায়। বাকি অর্ধরাত্রি জুড়ে সে তার প্রিয় মানুষটিকে স্বামীরূপে অনুভব করেছে। আচ্ছা, আমি কি কাজগুলো করব না? তুই একটু গিয়ে মানা কর না ভাই। নতুন বউ কাজ করছে, ব্যাপারটা কেমন না? নাদির কক্ষের দিকে চলে এলো। দেখলো কোমরে শাড়ির আঁচল গুজে শবনম খাটের তলা থেকে শুরু করে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের পাপড়িগুলো এক এক করে কুড়িয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিচ্ছে। নাদির দরজার পাশে এসে দাঁড়াতেই শবনম বলল, এসব উনি পরিষ্কার করলে বুঝি আমার লজ্জা করবে না? লজ্জার কি আছে? আপনার না থাকতে পারে, আমার আছে। ধুলোবালিগুলো এক জায়গায় করে শবনম ঝাড়লো। নাদির এসে পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরে খানিকটা উঁচুতে তুলে বলল, আমি আজই বেরোচ্ছি, সন্ধ্যায় ফিরবো। শবনম নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমিও যাব। নাদির হেসে বলল, ঘুরতে যাচ্ছি না, কাজে যাচ্ছি। ঘুরতে গেলে আপনাকে নিয়ে যাব। কবে ঘুরতে যাব? শীঘ্রই। আবার কোন দ্বীপে? যেখানে খোলা আকাশ থাকবে, মস্ত বড় একটা চাঁদ থাকবে, ছোটখাটো একটা তাঁবু থাকবে, তাঁবুর পাশে আগুন জ্বলবে। নাদির বলল, হয়েছে হয়েছে, আমি আর কোনো দ্বীপে যেতে চাই না। মধুচন্দ্রিমাটা রূপনগর যেতে যেতে হয়ে যাবে। শবনম রেগে তাকাতেই নাদির হু হু করে হেসে উঠে তাকে কাছে টেনে নাকে নাক ঘষে বলল, আচ্ছা বেশ, আপনাকে তাঁবু বিলাস করানো কোনো ব্যাপার না। শবনম খুশি হয়ে পায়ের আঙুলে ভর দিয়ে নাদিরের থুতনি ছুঁয়ে দিল ভেজা স্পর্শে। নাদির আফসোসের সুরে বলল, এটা নেহাতি কম। অথচ আপনি বলেন আপনি আমাকে একটু বেশি ভালো টালোবাসেন। শবনম ফিক করে হেসে তার বুকে কিল বসিয়ে বলল, তাঁবু বিলাসের সময় আরো ভালোবাসা হবে। বলুন কবে যাব? ঘরওয়ালি যাকে ভেবেছি সে তো দেখছি নিজেই ঘর ছাড়া হতে চায়। শবনম আবারও হেসে উঠল। নাদির তাকে শক্ত জড়িয়ে ধরে নরম গালে মুখ ঘষে বলল, আপনাকে পাওয়া মাত্রই চারপাশটা অন্যরকম সুন্দর হয়ে গিয়েছে। শবনম গৌরবে বলল, আমি কার ঘরওয়ালি দেখতে হবে না? শেরহাম আর সাফায়েত এসে তাদের বোনকে নিয়ে গেল। নাদির কাজের জন্য যেতে পারেনি। সে বলেছে সময় পেলেই চলে যাবে। শবনম বাড়ির সবাইকে পেয়ে আনন্দিত। তাকে হাসি খুশি দেখে মহলের সকলেই শান্তি পেল, বিশেষ করে সুলেমান মাহমুদ। ওনার সমস্ত ভয় কেটে গিয়েছে মেয়েকে দেখে, কমে এসেছে সমস্ত রাগ অভিমান। শবনম জানালো তার ননাস খুব ভালো। একটা ছেলে হিসাবে নাদিরের বাবা তার জন্য যথেষ্ট বাড়িঘর রেখে গিয়েছেন। যা আছে সবই তো নাদিরেরই হবে। সেই হিসাবে শবনম সুখী। আল্লাহ চাইলে সেই ভিটেতে কোনো একদিন দালান বাড়ি উঠবে। তাছাড়া তার বড় দালান কোঠার প্রতি অতটা আগ্রহ নেই। তার যেটাতে আগ্রহ ছিল সেটা সে পেয়ে গেছে। তটিনীও স্বস্তি পেল বোনকে সুখী দেখে। যাক, আব্বা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন যে শেরহাম সুলতান মানুষটা পূর্বে যেমনই থাকুক, সে এখন কারো ক্ষতি চায় না, সবার মঙ্গল চায় সে। এবং তিনি খুব শীঘ্রই এটাও বুঝে যাবেন যে ওনার বড় মেয়ে কতটা সুখী ওই মানুষটার সাথে, যদিও না বোঝার কোনো কারণ নেই। তটিনীকে দেখে কেউ বলতে পারবে না সে অসুখী। শেজাদ কক্ষে প্রবেশ করা মাত্রই দেখলো অপরূপা শুয়ে আছে আলিজাকে বুকে নিয়ে। আজ এত তাড়াতাড়ি মা মেয়ে ঘুমিয়ে পড়েছে, কোনো অসুখ করেনি তো? মা মেয়ের কপালে হাত দিয়ে দেখলো সে না, জ্বর নেই। তাহলে অপরূপার বুকের সাথে লেপ্টে ঘুমিয়েছে আলিজা। শেজাদ মৃদুস্বরের তাকে ডাকলো। ভাবলো
ঘুম ভারী হলে আর ডাকবে না, কিন্তু কয়েকবার ডাকায় অপরূপার চোখ ছুটে গেল। সে শেহজাদকে দেখা মাত্র তড়িঘড়ি করে উঠে যেতেই আলিজার হাতের বাঁধনে আটকা পড়লো। শক্ত করে মায়ের শাড়ি ধরে রয়েছে সে। শেহজাদ বলল, তুমি ঘুমাও, উঠতে হবে না। আজ এত তাড়াতাড়ি কেন? জিমুত ছিল, আমি না শুলে ঘুমোচ্ছে না, তাই ওকে নিয়ে শুয়েছি। দেখুন এখন ঘুমিয়েছে। শেহজাদ ঝুঁকে মেয়ের ঘুমন্ত গালে চুমু দিল, বলল, আজকে তাহলে বিচার সভা বসবে না? অপরূপা হেসে ফেলল, বলল, মাপ নেই, ভোরবেলা বসবে বিচার সভা। শেহজাদ বলল, আচ্ছা আমি আয়শাকে বলি খাবার পাঠিয়ে দিতে, আমি খাইয়ে দিচ্ছি। সোয়াইবকে মনে হয় ফুপু খাইয়ে দিয়েছে। অপরূপা শুয়ে রইল। আয়শা ভাত এনে দিতেই শেহজাদ ভাত মেখে অপরূপাকে খাইয়ে দিল। নিজেও খেতে খেতে গল্পগুজব করতে লাগলো। তার মধ্যে হঠাৎই আলিজার চোখ ছুটে গেল। ঘুম ঘুম চোখে তার আব্বাকে দেখে যেমন খুশি হলো, তার চাইতেও বেশি বেজার হলো আম্মাকে খাইয়ে দিতে দেখে। শেহজাদ গলা জড়িয়ে ধরে আগলে রেখে বলল, আমার আব্বা। শেহজাদ হেসে বলল, আপনারই তো। অপরূপা ভেংচি কেটে বলল, ব্যা ব্যা। আলিজা কাঁদো কাঁদো গলায় বলল, লুপা মালবো। শেহজাদ আরেক লোকমা বাড়িয়ে দিল অপরূপার দিকে। আলিজা ব্যয় করে কেঁদে শেহজাদকে মারতে লাগলো। শেহজাদ হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা, আর রূপাকে দিচ্ছি না। অপরূপা তার গাল টেনে দিয়ে বলল, হিংসুটে মেয়ে, তোর আব্বা পরে, আগে আমার বর। বলেই সে শেহজাদের কাঁধে মাথা রাখলো। আলিজা রাগে গোস্বায় দপাস করে বিছানায় পড়ে গেল, হাত পা ছুঁড়ে গড়াগড়ি খেতে লাগলো। শেহজাদ আর অপরূপা তার গড়াগড়ি দেখে হাসতে হাসতে একে অপরের উপর ঢলে পড়ল। সোয়াইব এসে কোমরে হাত রেখে বলল, ফুচা মিয়া, আবাল কাঁদছো কেন? আলিজা তাকে দেখে অপরূপা আর শেহজাদের কাছে ছুটে এলো। দুজনকে হাত দিয়ে ঘিরে রেখে বলল, আমার আম্মা আব্বাল সাথে কথা বলবে না, কালু ভাইজানের বন্ধু। অপরূপা কপাল চাপড়ে বলল, হিংসুকুটি। সুলেমান মাহমুদ নিজ হাতে সোয়াইবকে খাইয়ে দিচ্ছেন। সৌরভও ভীষণ খুশি। নানাবাইয়ের সাথে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে সে। তার আব্বার গল্প, আম্মার গল্প, ভাইয়ের গল্প, তার গল্পের শেষ নেই। দুটিনি শেরতাজ সাহেবকে খাবার বেড়ে দিতে দিতে আর চোখে নানা নাতির কাণ্ড দেখছে। ভিজে ওঠা চোখ আড়ালে মুছে নিল সে। শেরতাজ সাহেব জানতে চাইলেন, শেরহাম আজ খাবে না? ওর জন্য খাবার ঢেকে রাখবো কক্ষে, কখন ফিরবে জানি না। আজ নাকি ঘাটে মালবাহী জাহাজ এসেছে, সময় লাগবে। ও সৌরভ খেয়ে নানাজানের কোল থেকে নেমে এলো। শবনম এসে তাকে কুলে তুলে নিয়ে বলল, চলো চলো, আমার আব্বার মুখ মুছে দিই, খাওয়া হয়েছে। হ্যাঁ, মজা করে খেয়েছো? হ্যাঁ খাচ্ছি। ওলে আমাল সোনা, খালামনির সাথে আঙ্গুল খাবে, চলো। সৌরভকে নিয়ে চলে গেল সে। দুটিনি সুলেমান মাহমুদকে বললেন, আব্বা আর দুটে ভাত দিই, এই মাংস ভুনাটা খেয়ে দেখুন, এটা মজা হয়েছে। খেয়েছি, ভালো হয়েছে। তুমি রেঁধেছ? জি, আমি রান্না করতে পারি এখন। সুলেমান মাহমুদ মাথা নাড়লেন, বললেন, রান্না পারা ভালো। দুটিনি খুশি হলো। শাহজাহান সাহেবকে বললেন, ছোট মামু তোমাকে দেব? আর কত খাবো, পেট ভরে খেয়েছি মা। দুটিনি হেসে বলল, সত্যি পেট ভরেছে? আরে হ্যাঁ, ভাইজান আপনাকে দেবো কিছু? সাফায়েত বলল, অল্প করে দাও। সিবান, মাছ নিচ্ছ না কেন? সিবান বলল, আমার মাছ খেতে ভালো লাগে না। তটিনী বলল, একেবারে ভাইয়ের মতো হয়েছে, মাছ খেতে চায় না। শেরতাজ সাহেব বললেন, খেতে না চাইলে দিস না, ও ছোট থেকেই মাছ খেতে পছন্দ করতো না। জোরাজোরি করলে খেত, কিন্তু পছন্দ করতো না। তটিনী বলল, আচ্ছা খেয়ে নাও, আমি আসছি। সে খুশি মনে রসাই গড়ে গেল। শাহানাকে বলল, আম্মা জানেন, আব্বা বলেছে আমার রান্না মজা হয়েছে। হামিদা বলল, বাহ, বরের পর বাপ সুনাম করেছে, আর কি লাগে আমাদের তনি রানীর। তটিনী বলল, সবখানে তোমরা লজ্জা দাও দেখ। সে কক্ষে চলে এলো শেরহামের খাবারের থালা নিয়ে। আজ বেশিরভাগই শেরহামের প্রিয় খাবার। মানুষটা পেট পুড়ে খেলে তার কি যে শান্তি লাগে। তার হাতে রান্না হলে তো কথাই নেই। শেরহামের অপেক্ষায় কক্ষ জুড়ে হাঁটাহাঁটি করলো সে। বের হয়ে সৌরভের খোঁজে গেল। সে শবনমের পাশে ঘুম। শবনম তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। তটিনী হাঁটতে হাঁটতে অতিথি কক্ষে চলে এলো। লাট্টুকে বলল, তুমি চলে এসেছো? ও কখন আসবে? এত রাত অবধি কিসের কাজ? চলে আসতেছি বেগম, কাজ শেষ। আমি আমি গোসল যাইতেছি। আচ্ছা, গোসল করে খেয়ে দিয়ে নাও। শেরহাম চলে আসছে শুনে তটিনী কক্ষে ফিরে এলো। গামছা, পোশাক, পায়জামা এক জায়গায় রাখলো। পোশাকগুলো নেয়ার সময় হঠাৎ তার হাতে পড়লো লাল শাড়িটা। শবনমের বিয়ের দিন যেটি তার পরা হয়নি। একটা আরামদায়ক পোশাক পরেছিল সে, ভালো করে হাঁটতে পারবে না বলে। এত সুন্দর শাড়ি না পরতে পারায় তার আফসোস হলো। লাল শাড়ি নিশ্চয়ই নতুন বইয়ের পরলে ভালো লাগে। শবনমকে দিয়ে দেবে সে। তার অনেক শাড়ি, কিন্তু সে শাড়ি পরে না। ভালো করে হাঁটতে না পারলে ওসব পোশাক পরে কোনো লাভ আছে বলে তার মনে হয় না। সে শাড়িটা বিছানার উপর রেখে দিল। শেরহাম চলে এসেছে ইতিমধ্যে। দরজা ঠেলে ঢুকে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, সৌরভ কোথায়? খেয়ে দিয়ে ঘুম। একটা চকচকে বেলভেট ধরনের মোড়ক সে রেখে দিল টেবিলে। তটিনী সেদিকে চেয়ে তার বোতাম খুলতে সাহায্য করে বলল, ওটা কি? শেরহাম তার চোখের দিকে তাকিয়ে বলল, পরে দেখে নিস। তোর চোখ ফুলেছে কেন? এমনি, খুশির চোটে বেশি কেঁদে ফেলেছি।
শেরহাম ভুরু কুচকে চেয়ে রইল। তটিনী বলল, আরে তেমন কিছু না, যাও গোসল সেরে এসো, আমি খাবার দিচ্ছি। শেরহাম সন্ধিহান চোখে চেয়ে গোসল সারতে চলে গেল। তটিনী বিছানা ঝেড়ে ঝুড়ে শাড়িটা ভাঁজ করে রেখে দেওয়ার জন্য হাতে নিয়ে যাওয়ার সময় আরশির সম্মুখেও থমকে দাঁড়ালো। হঠাৎ আয়নায় ভাবুক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। শাড়িটা গায়ে জড়িয়ে এপাশ ওপাশ করে নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর ভাবনায় বুঁদ হয়ে গেল সে। ভাবতে লাগলো, শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে শেষ সেখানেই তাদের প্রণয়ের শুরু হয়েছে। কখনো দুঃস্বপ্নেও সে ভাবেনি এই মানুষটার ঘর সংসার করবে সে। ভাগ্যের কি লীলা খেলা, বউ হয়েছে, সংসার করছে ঠিক, কিন্তু আফসোস একটাই, তার বউ সাজা হয়নি কবু। ওই একটা অপূর্ণতা রয়ে গেছে তার জীবনে, ছোট অথচ ভাবতে গেলে দীর্ঘশ্বাসটি ওজন ভার। এই আফসোসটিও সে রাখতে চায় না তার জীবনে। সে সম্পূর্ণ সুখী হয়ে বাঁচতে চায়। তার জীবনের কোনো আফসোসকে সে ঠাঁই পেতে দেবে না। ধপধপ পায়ের শব্দ শোনা যাওয়ায় তার ধ্যান ভাঙল। দ্রুত চোখ মুছে শাড়িটা লুকিয়ে নিল সে। শেরহাম ভেজা গামছাটা তাকে দিয়ে খেতে বসলো। বলল, তুই খেয়েছিস? তটিনী খেয়েছে, কিন্তু তারপরও গামছাটা রশিতে বিলিয়ে দিতে দিতে মজা করে বলল, তোমার হাতে খাবো বলে খাইনি। তোর ঢঙের শেষ নেই, এদিকে আয়, 100 বার ঢং দেখাবো। আমার ঢং সইতে না পারলে নিকা করেছো কেন? করেছো তো ওই রকম ভাবে জোর জবরদস্তি করে। যাবো না ওদিকে। শেরহাম খেতে খেতে থমকালো। তটিনীর তখনই মনে হলো সে ভুল কিছু বলে ফেলেছে। তখনই জিভে কামড় দিয়ে শেরহামের পেছনে গিয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, আচ্ছা আচ্ছা, এমন আর বলবো না, খেয়ে নাও। আমি খাবো না, খেয়েছি আগে। শেরহাম ঘাড় ঝাঁকুনি দিয়ে খেতে খেতে বলল, সোহরাবকে নিয়ে আয়। তটিনী পেছনে দাঁড়িয়ে তার গলা জড়িয়ে ধরে গালে গাল ঘষে বলল, ও শবনমের সাথে ঘুমোচ্ছে, ওরা দেবে না, তুমি খেয়ে নাও, আমি রসাই করে যাচ্ছি। শেরহামের খাওয়া শেষ। সে খেয়ে দিয়ে অতিথিশালায় চলে গেল। তারপর তটিনী কক্ষে আসা মাত্রই তাকে চলে যেতে দেখলো। জানতে চাইলো, আবার কোথায় যাচ্ছ? কাজ আছে। তটিনী বিছানার চাদর ঠিক করতে গিয়ে বিছানার উপর হতে শাড়িটি পুনরায় হাতে তুলে নিল। সেটির গায়ে হাত বুলিয়ে দিয়ে আরশির সম্মুখে দাঁড়িয়ে লাল বেনারসির আঁচলটা মাথায় তুলে ঘুমটা পড়ে আরশিতে নিজেকে বারংবার দেখল। তার নিকা হয়েছে লাল টকটকে বেনারসির বদলতে গায়ের বাসি কাপড় পরে। কবুল বলেছে প্রচণ্ড ঘৃণা বরে। শেরহাম সুলতানের মৃত্যু কামনা করে, ধ্বংস কামনা করে। ভাঙাচোরা মন নিয়ে ভাঙাচোরা মন নিয়ে যার বর্বরতা, প্রতারণা কবুল করে সে নিকা করেছিল। তার জন্যই সে আজ বউ সাজবে। শেরহাম সুলতানকে তো একদম তাক লাগিয়ে দিবে। এই প্রথমবারের মতো বলবে, তোমার ভালোবাসা কবুল। আনোয়ার আর মানিকের সাথে বাকি কথা শেষ করে শেরহাম কক্ষে আসতে দেখলো তটিনী একটা লাল শাড়ি নিয়ে ঘাটাঘাটি করছে। সে তটিনীকে পিছু করে কেদারায় বসে বেশ কিছু কাগজপত্র ঠিকঠাক গোছগাছ করতে করতে বলল, মোড়কটা খুলে দেখেছিস? তটিনী শাড়ির কুচি ধরতে ধরতে বিরক্তিসূচক শব্দ করে বলল, না, কি মরা আছে ওতে? কিছুক্ষণ পিনপতন নীরবতা। কেদারা ছেড়ে উঠে মোড়কটা নিয়ে কক্ষের বাইরে ছুঁড়ে মারল শেরহাম। তটিনী আটকে উঠল। কিছু বুঝে ওঠার পূর্বেই কেদারায় জোরে লাথি বসিয়ে হম্বিতম্বি দেখিয়ে গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল। তটিনী স্তব্ধ। শাড়িটা সে এখনো পুরোপুরি পরতে পারিনি। এলোমেলো শাড়িটা পরে কোনো মতে কক্ষের বাইরে বেরিয়ে মোড়কটা নিয়ে এলো। তার খেয়ালই ছিল না এটার মধ্যে দামি কিছু থাকতে পারে। সে কেন এত বোকা? হায় আল্লাহ, এজন্যই ছুঁড়ে মেরেছে। বেয়াদব লোক, একবার বললেই তো হলো। বকবক করতে করতে মোড়কটা খুলে ফেললো তটিনী। দেখলো অনেকগুলো পাথরের বসানো ঝুমকো চুড়ি। কি সুন্দর! তটিনী হেসে ফেললো। কিছুদিন পূর্বে তার হাত খালি থাকায় আমা তাকে বকেছিল বেশ। তা শুনে শেরহাম জিজ্ঞেস করেছিল তার চুড়ি লাগবে কিনা। সে বলেছিল কয়েকটা হাত করা মোটা চুড়ি তাকে যেন এনে দেয়। এত দামি চুড়ি কেন আনতে বলেছে? তটিনী সবগুলো তার হাতে পড়ে নিয়ে নাড়াচাড়া করলো। শেরহাম সুলতানের পছন্দ আছে বই কি, কিন্তু বেয়াদব লোক রাগ দেখিয়ে গেল কোথায়? মাথা নষ্ট করে দেয় লোকটা। সে শাড়িটা ভালো করে পরে চোখে সুরমা টেনে দিল, ব্যাস। শেরহাম কক্ষে এসে কাগজপত্রগুলো আলমিরায় রেখে ধপাস করে দরজা বন্ধ করতেই তটিনীও ধপাস করে কক্ষের দরজা বন্ধ করে দিল। শেরহাম তেড়ে এসে বলল, সর, আমার কাজ আছে। তটিনী রেগে মেগে বলল, একদম চুপ, কোনো কাজ নেই। আমি কি জানতাম নাকি ওখানে কি আছে? শেরহাম তাকে সরিয়ে দিতে যাবে, তখন হাতটা ধরতেই চুড়ির উপর হাত পড়ল। চোখ নামিয়ে হাতের দিকে তাকাতেই তটিনী হাত দুটোতে পড়া চুড়িগুলো নাড়তে নাড়তে বলল, আমি কিন্তু পড়েছি। শেরহাম অন্যদিকে চোখ সরিয়ে বলল, কাজ আছে বললাম না, পথ ছাড়। তটিনী মুখ গম্ভীর করে চেয়ে রইল। তাকে চুপ করে থাকতে দেখে শেরহাম কপাল ভাঁজ করে তাকালো। তটিনী মুখটা দ্বিগুণ গম্ভীর করে বলল, তুমি সবসময় আমার সাথে এমন করো। আমি আজকে কত সুন্দর করে সেজেছি, তুমি একবারও ভালো করে তাকাওনি। শেরহাম তাকে আগাগোড়া এক পলক দেখে নিয়ে বলল, তোকে এত রাতে এমন সংসাজতে কে বলেছে? তটিনীর চোখ টলমল করে উঠল। আমি সেজেছি? তুমি আমাকে বউ সাজিয়ে নিকা করেছ? নিকা করেছ তো জোর করে, বদনাম করে। গায়ের ময়লা কাপড় পরে তোমাকে কবুল বলেছি। আমার কি আর 5টা মেয়ের মতো বউ সাজতে ইচ্ছে করে না? সারাক্ষণ খ্যাক খ্যাক করে, একটু ভালো করে দেখোও না, কথাও বলে না। তটিনী গলায় কান্না। শেরহাম নরম কণ্ঠে বলল, শাড়িটা কোথায় পেয়েছিস? বলবো না। যা, যেখানে ইচ্ছে সেখানে যা।
বলতে বলতে দরজা খুলে দিল সে। শেরহাম বেরিয়ে গেল। তটিনী দরজা বন্ধ করে চুড়িগুলো খুলে মেঝেতে ছুঁড়ে ফেললো, তারপর বসে রইল মেঝেতে শক্ত হয়ে। শেরহাম কিছুক্ষণ পর দরজা ধাক্কা দিয়ে বলল, এই তনি, দরজা খুল। তটিনী উত্তর দিল না। শেরহাম ঘন ঘন দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, আরে আমার কাজ ছিল, আমি কি তোর সাথে মশকরা করছি? আজব, দরজা খুল তনির বাচ্চা, মাথা গরম করবি না। তোর গরম মাথা চুলোয় দে, বেয়াদবি করবি না, কানের নিচে দেব চর। দরজা খুল। তটিনী ফোপাতে লাগলো। শেরহাম বলল, তনির বাচ্চা তনি, দরজা খুলবি কি খুলবি না বল, নইলে তোর বাপকে ডেকে আনছি। ডাকো। তাহলে 14 গোষ্ঠীকে ডেকে আনছি, দাঁড়া। তটিনী শক্ত হয়ে বসে রইল। শেরহাম শাহানাকে ডেকে নিয়ে এলো। শাহানা দরজায় টোকা দিয়ে বলল, টনি, কি হয়েছে? দরজা বন্ধ করে বসে আছো কেন? তটিনী হতবম্ব। সত্যি সত্যি ডেকে আনলো? শাহানার পিছু পিছু হামিদা, শেরদার সাহেব আর শাহজাহান সাহেব এলেন। শেরদার সাহেব বললেন, মেয়েটা তো ভালোই ভালোই কথা বলছিল কিছুক্ষণ আগে, হঠাৎ কি হলো? হামিদা ছোট্ট করে বলল, ওদের বোধ হয় ঝগড়া হয়েছে। শাহানা এবার রাগত স্বরে বলল, টনি, দরজা খুলছো না কেন? আজব। সুলেমান মাহমুদও এসে পড়েছেন ইতিমধ্যে। তটিনী বাবার কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ল। শাহানা ডাকলো, টনি, কথা বলছো না কেন? কি হয়েছে? দরজা খুলো। তুমি কি ছোট বাচ্চা টনি? শেরহাম মনে মনে হেসে আওড়ালো, এবার নে ঠেলা টনির বাচ্চা। শাহানার চেঁচামেচি বাড়তেই তটিনী কান্না গিলে ছোট করে বলল, আপনারা যান, দরজা খুলছি। শাহানা দরজার সামনে থেকে সরে পড়ল, বলল, আচ্ছা যাচ্ছি, দরজা খুলো। তটিনী দরজার খিল খুলতেই শেরহাম দরজা খুলে ঢুকে পড়ল। শাহানা দুপাশে মাথা দুলিয়ে বলল, আমাকে জ্বালিয়ে মারছে এখনো। শেরহাম দরজা বন্ধ করতেই তটিনী মেঝে থেকে একটা চুরি তুলে নিয়ে ছুরি মারতেই সেটি দেয়ালে বাড়ি খেয়ে শব্দ হতেই শাহানা সহ সকলেই থমকে গিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। কি শুরু করেছো তোমরা? টনি, কি হচ্ছে কি? শেরহাম চুরিগুলো সব কুড়িয়ে নিল। তটিনী বসা থেকে উঠে পড়ে কিছু বলতে যাবে, তখনই শেরহাম তটিনীর গাল চেপে ধরে বলল, কিছু হয়নি, তোমরা যেতে পারো, সব ঠিক আছে। তটিনী ধস্তাধস্তি করতে করতে একসময় শান্ত হয়ে এলো, যখন শেরহাম তাকে শক্ত করে জড়িয়ে গালে ঠোঁট চেপে ধরল। তটিনী তার পিঠে দুপদাপ দিয়ে ছাড়লো। তারপরও শেরহাম তার হাতে চুড়িগুলো পরিয়ে দিতে দিতে বলল, সুরমা চোখের নিচে যে নেমে তোকে ভূতের মতো লাগছে টনির বাচ্চা। তটিনী নাক টেনে বলল, লাগুক। শেরহাম চুড়ি পরা শেষে তার চোখের পানি মুছে দিয়ে বলল, না, তুই ভূত না, তুই হলি ভূতের রানী। তটিনী ফোপালো পুনরায়। বাহাত দিয়ে মুখ মুছতেই আচমকা তার শাড়ির কুচি খুলে গেল। শাড়িটা ঝপাত করে নিচে পড়ে গেল। তটিনী লজ্জায় পড়ে নিচে বসতে যেতেই শেরহাম তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে হু হু করে ঘর কাঁপিয়ে হেসে উঠল। শাহানা সহ সকলেই তখনও যায়নি, দাঁড়িয়ে টুকটাক কথা বলছিল দূরে দাঁড়িয়ে। ওনারা হকিয়ে গেল শেরহামের হাসির শব্দ শুনে, একে অপরের দিকে চেয়ে রইল খানিকক্ষণ, তারপর মাথা নাড়াতে নাড়াতে চলে গেল। শেরহাম শাড়িটা তুলে নিয়ে বলল, পড়তে না জানলে তোকে শাড়ি পরতে বলেছে কে? তটিনী বলল, আমি পড়তে জানি। বেশ বেশ, তুই পড়তে জানিস। এলোমেলোভাবে কুচি ধরে শাড়িটা পরিয়ে দিয়ে ঘুমটা টেনে দিয়ে শেরহাম তার বুকের সাথে মিশিয়ে নিল। তটিনী মুখটা তুলে রাখলো। শেরহাম কপাল ভাঁজ করে বলল, বউ সেজেছিস? তটিনী নাক অব্দি ঘুমটা টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, তোমার জন্য। কবুল বলো, তাড়াতাড়ি বলো। কবুল। আবার বলো, কবুল। আবার কবুল। তটিনী হেসে উঠল। শেরহাম ঘুমটা তুলে দিয়ে বলল, এখানে হাসির কি আছে? তটিনী তার কণ্ঠদেশ জড়িয়ে ধরে গালে আরক্ত চুম্বন এঁকে দিতে দিতে বলল, তোমাকেও কবুল, তোমার ভালোবাসা কবুল, তোমার ঘাড় তেরামি কবুল। শেরহাম হেসে উঠে তার গালের দুপাশে চুম্বন দিতে দিতে বলল, টনির বাচ্চার পাগলামি কবুল, গালিগালাজ কবুল, কামড়াকামড়ি কবুল। দুজনেই হাসতে লাগলো একসাথে। তটিনীর দুহাতে মুখ ডেকে হাসতে লাগলো। হাসতে হাসতে শেরহামকে পিছু করে দাঁড়ালো। শাড়ি গলে আসা শক্ত দুহাত তাকে বন্দি করে নেয় তখন। তটিনী শিউরে ওঠে উদরে একটা শক্ত হাতের অবাধ বিচরণ টের পেয়ে। শেরহাম শক্ত করে জড়িয়ে ধরে তার কানে চুমু খেতেই তটিনী ফিক করে হেসে উঠে বলল, অসভ্য লোক, আমার সুরসুরি লাগছে, ছাড়ো। শেরহাম ছেড়ে দিল। হুড়ুকুসকে চেয়ে রইল। তটিনী ছাড়া পেয়ে পালাতে যাবে, শেরহাম পুনরায় তাকে আটকে ফেলল। কাদো উড়োর নিচে দুহাত দিয়ে আঁকড়ে ফুলের কাছে ধারণ করে বলল, বউ সেজেছিস, বাসর করবি না? তটিনী তার মুখ চেপে ধরে বলল, আল্লাহ, আমি মরে যাব। ছি, মুখের কি ভাষা! শেরহাম ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। তটিনী মুখ লুকিয়ে বলল, ছি ছি। শেরহাম তাকে বিছানায় ধপাস করে ফেলে দিয়ে বলল, তোর ঢং শেষ হলে বলিস, তখন আমি আসবো। তটিনী হাসতে লাগলো। তারপর ঘরটা আচমকা অন্ধকার হয়ে আসতেই সে ভড়কে গেল। বলল, আমার এত অন্ধকারে ভয় লাগে, আলো জ্বালাও। শুনশান কক্ষের পিনপতন নীরবতার মাঝে শেরহামের টু শব্দ শোনা গেল না আর। তটিনী বিরক্ত হয়ে বিছানায় পা দিয়ে ধূপধাপ শব্দ করে বলল, আলো দাও বলছি। আচম্বিত তার নরম শরীরটা উষ্ণ স্পর্শের ছোঁয়ায় কেঁপে উঠল। চাদরের উপর হতে আলগা হয়ে মজবুত দুবাহুর মধ্যে বন্দী হতে লাগলো। মুখের উপর তপ্ত শ্বাস ছড়িয়ে দিতে দিতে গম্ভীর স্বরটা তার কানের কাছে বলে উঠল, এই তো আমি, আলো। এই ছিল প্রিয় বেগমের সর্বশেষ পর্ব।